আগামীতে বাংলাদেশ শুধুমাত্র রেডিমেড গার্মেন্টস বা আপনার জুতাই রপ্তানি করবে না, শুধু ওষুধই রপ্তানি করবে না, আমাদের প্রধান রপ্তানি সামগ্রী হবে আমাদের দক্ষতা। আমাদের দেশে অলরেডি আপনার কিছু পাইলট প্রজেক্ট হয়েছে যে কিভাবে এআই ব্যবহার করে প্রাইমারি যে হেলথ কেয়ার ওয়ার্কার, যে কমিউনিটি হেলথ ওয়ার্কার, তাদের এফিসিয়েন্সি বাড়ানো যায়। বিদেশে পড়াশোনা বা কেরিয়ার গড়ে দেশের উন্নয়নে যুক্ত হতে দ্বিধা করেন। আমরা অনেক সময় শুনে থাকি যেটি হলো মেধা পাচার হচ্ছে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে। আইটি পার্কগুলোকে আমরা ঢেলে সাজাবো, এগুলোকে আমরা সঠিকভাবে ইকুইপ করব, এবং আমাদের যারা যুব সমাজ আছে, আমাদের তরুণ তরুণীরা আছে, যারা মেইন স্ট্রিম বা আপনার উচ্চশিক্ষায় অতটা আগ্রহী না, বা আমাদের ফ্রিল্যান্সার অনেকে আছে যারা ফ্রিল্যান্সিং করেন, তাদের ব্যবহারের জন্য আমরা এই আইটি পার্কের বা আপনার ওনারা যাতে ব্যবহার করেন, এবং ব্যবহার করে ওনাদের যে ফ্রিল্যান্সিং অ্যাক্টিভিটি বা অন্যান্য প্রযুক্তি নির্ভর যে কাজগুলো আছে, এই কাজগুলো ওনারা করতে পারেন এবং সামনে এগিয়ে যেতে পারেন, তার জন্য আমরা যথেষ্টভাবে কর্ম পরিকল্পনা করছি। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং প্রয়োজনীয় অনুষঙ্গ যেটি এআই এবং হিউম্যান রোবট। আপনি যেহেতু দীর্ঘদিন এই উন্নত বিশ্বে বসবাস করছেন এবং এখনও আপনি উন্নত বিশ্বের প্রতিনিধিত্বই করছেন, বাংলাদেশকেও আপনি সেই দৃষ্টিতে দেখছেন, আমরা যেটি জানি। আমি একটু জানতে চাচ্ছি, আজ এআই মানুষের চিন্তা, সিদ্ধান্ত, মতামতকে গভীরভাবে প্রভাবিত করছে। আপনি কি মনে করেন ভবিষ্যতে এআই মানুষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নির্ধারণ করবে? আমার কয়েকটি প্রশ্ন, আপনি একসাথে বলবেন, এটা আমাদের জন্য সুবিধা হবে। সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম মানুষের মস্তিষ্কের উপর সরাসরি কাজ করে। এটি গণতন্ত্র ও স্বাধীন চিন্তার জন্য কতটা চ্যালেঞ্জ তৈরি করছে? বাংলাদেশে প্রযুক্তিগত সাক্ষরতা কম। এআই চালিত তথ্য যুদ্ধে সাধারণ মানুষ কিভাবে টিকে থাকবে? আরেকটি ছোট্ট প্রশ্ন, সেটি হিউম্যান রোবট, অটোমেশন এবং এআই ড্রিভেন মেশিনারির কারণে বিশ্বের শ্রমবাজার দ্রুত বদলে যাচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ কর্মসংস্থানে এটি কী ধরনের ঝুঁকি তৈরি করবে বলে আপনি মনে করেন, এবং আপনার দল বিএনপি এই দুটি জায়গায় কিভাবে কাজ করছে, এবং তরুণ প্রজন্মের কাছে আমরা কিভাবে আপনাদের এই প্রযুক্তিগত পরিবর্তন যেটি আপনারা দেখতে চাচ্ছেন সেটি পৌঁছতে পারবেন? আপনার প্রশ্নটা বেশ লম্বা, আগের প্রশ্নগুলো বেশ লম্বা ছিল এবং অনেক প্রশ্নই মনে রাখা খুব কঠিন হয়ে যায়। তো প্রথমে আমি বলি যে আমি উন্নত দেশে কোনো দেশের প্রতিনিধিত্ব করি না। আমি বাংলাদেশেই প্রতিনিধিত্ব করি, এটা আমি দর্শকদের উদ্দেশ্যে এটা আমার বলা। আপনি এআই সম্পর্কে যে প্রশ্নগুলো করেছেন, প্রশ্নগুলো অত্যন্ত রিলেভেন্ট। আমি শুধু একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই যে আমাদের কি চিন্তা ভাবনা, আমরা এই টেকনোলজিকে কতটা গুরুত্ব দিচ্ছি, এবং এই টেকনোলজির যে সুফল, এই সুফলটা আমরা কিভাবে আমাদের দেশের উন্নয়নে ব্যবহার করব। আমি আপনাদের কাছে প্রাইমারি হেলথ কেয়ারের কথা বলেছি। তো আমাদের দেশে অলরেডি আপনার কিছু পাইলট প্রজেক্ট হয়েছে যে কিভাবে এআই ব্যবহার করে প্রাইমারি যে হেলথ কেয়ার ওয়ার্কার, যে কমিউনিটি হেলথ ওয়ার্কার, তাদের এফিসিয়েন্সি বাড়ানো যায়, এবং কিভাবে এআইকে ব্যবহার করে আপনার এই যে রেগুলার স্ক্রিনিং, ব্লাড প্রেশার নেওয়া, ব্লাড গ্লুকোজ মাপা, এই গ্রোথ মনিটরিং এন্ড প্রমোশন, এগুলো দেখা, হ্যাঁ, এগুলো এআই এর মাধ্যমে কিভাবে এটাকে একটা ইন্টিগ্রেটেড ডেটাবেজের সাথে যুক্ত করা যায়, এবং যাতে করে আপনার পেশেন্টকে সঠিকভাবে মনিটর করা যায়, প্রিভেন্টিভ কেয়ারের জন্য মনিটর করা যায়, হেলথ প্রমোশনের জন্য এগুলোকে ব্যবহার করা যায়, এবং কেউ যদি রোগগ্রস্ত হয়ে পড়ে যাতে সঠিক চিকিৎসা ব্যবস্থা করা যায়, সেটা এই এআই এর মাধ্যমে সম্ভব। এছাড়াও আমাদের দেশে অনেক আপনার আইটি পার্ক আছে, আপনারা জানেন বিগত সরকার এই আইটি পার্কের নামে হাজার হাজার কোটি টাকা খরচ করেছে, কিন্তু অধিকাংশ আইটি পার্কই আসলে কিছুই হয় না, খালি পড়ে আছে। আমাদের ইচ্ছা আছে, আমরা পরিকল্পনা করেছি যে আইটি পার্কগুলোকে আমরা ঢেলে সাজাবো, এগুলোকে আমরা সঠিকভাবে ইকুইপ করব, এবং আমাদের যারা যুব সমাজ আছে, আমাদের তরুণ তরুণীরা আছে, যারা মেইন স্ট্রিম বা আপনার উচ্চশিক্ষায় অতটা আগ্রহী না, বা আমাদের ফ্রিল্যান্সার অনেকে আছে যারা ফ্রিল্যান্সিং করেন, তাদের ব্যবহারের জন্য আমরা এই আইটি পার্কের বা ওনারা যাতে ব্যবহার করেন, এবং ব্যবহার করে ওনাদের যে ফ্রিল্যান্সিং অ্যাক্টিভিটি বা অন্যান্য প্রযুক্তি নির্ভর যে কাজগুলো আছে, এই কাজগুলো ওনারা করতে পারেন এবং সামনে এগিয়ে যেতে পারেন, তার জন্য আমরা যথেষ্টভাবে কর্ম পরিকল্পনা করছি। খুব সংক্ষেপে যদি বলি, এআই এবং তথ্য প্রযুক্তি এগুলোকে আমরা সাংঘাতিকভাবে গুরুত্ব দিচ্ছি,
এবং এগুলোর অ্যাপ্লিকেশন ইন হেলথ, ইন এগ্রিকালচার, এর অ্যাপ্লিকেশন ইন আপনার বিজনেস, স্মল এন্টারপ্রাইজ, কুটির শিল্প, এই সব কিছুকে আপনার যদি আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি, আমরা মনে করি যে বাংলাদেশের অর্থনীতিকে আমরা একটা নতুন মাত্রা নিয়ে যেতে পারবো। এবং আমরা যেটা বলছি যে 2034 সালের মধ্যে আমরা বাংলাদেশকে $1 ট্রিলিয়ন ইকোনমিতে পরিণত করতে চাই এই তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে এবং আমাদের যুব শক্তিকে সঠিকভাবে দক্ষ করার মাধ্যমে। আমরা মনে করি যে এই আর্থিক যে গোল, এই গোল অ্যাচিভ করা সম্ভব। ধন্যবাদ স্যার। একটু জানতে চাচ্ছি, আপনি বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। বিশ্ব ব্যাংকে দীর্ঘদিন কাজ করার পর এমন একটি প্রত্যেকটি মানুষেরই একটি আকাঙ্ক্ষা থাকে বিশ্ব ব্যাংকের মতো একটি প্ল্যাটফর্মে কাজ করবার। সেই প্ল্যাটফর্মে আপনি কাজ করার পর রাজনৈতিক দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত আপনার জন্য কতটা কঠিন ছিল? পাশাপাশি আপনি তরুণদের জন্য কোনো বার্তা দিতে চান যারা বিদেশে পড়াশোনা বা কেরিয়ার গড়ে দেশের উন্নয়নে যুক্ত হতে দ্বিধা করেন? আমরা অনেক সময় শুনে থাকি যেটি হলো মেধা পাচার হচ্ছে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে। এ ব্যাপারে আপনাদের দলের পক্ষ থেকে আপনারা কী ধরনের উদ্যোগ গ্রহণ করবেন? ধন্যবাদ। আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি বিশ্বব্যাংক কেন, আপনি যেখানেই কাজ করেন, কিন্তু দেশের জন্য কাজ করার যে সুযোগ, এই সুযোগের মূল্য সবচেয়ে বেশি। আমার মনে হয় না যে দেশ গড়ার যে কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারলে যে আত্মতৃপ্তি আপনি অন্য যে কোনো কাজে আপনি পাবেন। আর দ্বিতীয় কথা হলো, আমি যে দল দল করি এখন, বাংলাদেশ জাতীয়বাদী দল, এবং এই দলে যিনি নেতৃত্বে আছেন আমাদের সবার নেতা অ্যাক্টিং চেয়ার জনাব তারেক রহমান, ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক সময় অনেক রকম যোগাযোগ হতো। আমরা আহ, অনেক বিষয়ে কথা বলতাম। আমি রাজনৈতিক কথা ওনার সাথে আমার তেমন হতো না। আমার কথা হতো স্বাস্থ্য নিয়ে, বাংলাদেশের স্বাস্থ্যকে আমরা কিভাবে উন্নত করতে পারি, মানুষকে কিভাবে ভালো স্বাস্থ্যসেবা দিতে পারি, সাধারণ গরিব মানুষকে আমরা কিভাবে সোশ্যাল প্রোটেকশন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের জীবনের মানকে উন্নত করতে পারি, বাংলাদেশের জলবায়ুকে আমরা কিভাবে ভবিষ্যৎ যে চ্যালেঞ্জ এগুলো থেকে মোকাবেলা করতে পারি। এই বিভিন্ন ব্যাপার নিয়ে, এই উন্নয়ন মুখী বিভিন্ন ব্যাপার নিয়ে আমার সাথে জনাব তারেক রহমানের আলাপ হতো। এবং প্রতিবারই আমি যখন আলাপ করতাম, আমার কাছে মনে হতো যে আমার বিপরীতে একজন আমার চেয়েও আপনার জ্ঞানী বিশ্বব্যাংকের হয়তো একজন কর্মকর্তা বসে আছেন, ওই ফিল্ডের একজন এক্সপার্ট বসে আছেন। তো ওনার সাথে কথা বললাম, তো এইটুক আমি কনভিন্স হয়েছি যে এরকম একটা নেতৃত্ব আমি খুঁজছিলাম। আমি যদি বিশ্বব্যাংকের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম ছেড়ে এসে আমার দেশীয় যদি কোনো কাজ করতে চাই, দেশের উন্নতির জন্য কাজ করতে চাই, আপনাকে সঠিক নেতার সাথে কাজ করতে হবে। এবং আমার কাছে মনে হয়েছে উনি সঠিক নেতা, উনি ভবিষ্যৎ যে আধুনিক বাংলাদেশ, এই বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবেন। এবং আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে আমি ওনার এই যে কাফেলা, এই কাফেলায় শরিক হতে পেরেছি এবং দেশের জন্য কাজ করার একটি সুযোগ পেয়েছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই মিলে এই দেশটার জন্য কাজ করতে পারি এবং একটা সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ, একটা ইয়ুথ সেন্ট্রিক বাংলাদেশ, যেখানে আমাদের মেয়েরা নিরাপদে ঘোরাফেরা করবে, আমাদের মেয়েরা নিরাপদে কর্মস্থলে যাবে, কাজ করবে, এরকম একটা বাংলাদেশ আমরা করতে পারি। ধন্যবাদ স্যার। তরুণদের ব্যাপারে আপনার কাছে একটু প্রশ্ন ছিল। মেধা পাচার, মেধা পাচার রোধে আপনাদের কি ধরনের উদ্যোগ আপনারা নিচ্ছেন? পাশাপাশি আলী আরশাদ নামে আমাদের একজন দর্শক আপনাকে প্রশ্ন করেছেন, বিএনপিতে প্রচুর দক্ষ কর্মী, দক্ষ নেতা আছে যারা নিশ্চুপ, তাদেরকে সজাগ করে বিএনপির মতো প্ল্যাটফর্মে কাজে লাগাতে আপনারা কি কোনো কার্যকরী উদ্যোগ গ্রহণ করবেন কিনা? প্রথমে মেধা পাচারের প্রসঙ্গে যদি বলেন, আমরা একটা দক্ষ বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা মনে করি যে আমাদের যে একটা বিশাল আপনার নবীন পপুলেশন আছে, এদের কাছ থেকে যদি আমরা ডিভিডেন্ড আদায় করতে চাই, আমাদেরকে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। আমাদেরকে নিড বেসড এডুকেশন, যে এডুকেশন কথা আমাদের অ্যাক্টিং চেয়ার জনাব তারেক রহমান প্রায় বলেন, এই নিড বেসড এডুকেশনকে আমাদের ইন্ট্রোডিউস করতে হবে, যার মাধ্যমে আমাদেরকে কারিগরি শিক্ষাকে মূল ধারার শিক্ষার মধ্যে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে এবং আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে যাতে লেখাপড়া শেষ করে একজন তরুণী শুধুমাত্র সার্টিফিকেটই না পায়, যে দক্ষতা অর্জন করতে পারে এবং দক্ষতা অর্জনের মাধ্যমে আমাদের
যে শিল্প আছে, আমাদের যে ব্যবসা বাণিজ্য আছে, এইসব জায়গায় ওনারা কন্ট্রিবিউট করতে পারে। এছাড়াও আমরা মনে করি আমরা সঠিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এবং আমাদের দেশের বাইরে যেসব দেশে আমাদের জনশক্তি যাচ্ছে সেই সব দেশের যে চাহিদা, এই চাহিদাগুলো চিন্তা করে যদি আমরা আমাদের দক্ষতা বৃদ্ধি প্রোগ্রামকে সাজাতে পারি, তাহলে পরে আমরা আমাদের মেধাকে শুধু দেশেই না, আমরা বাইরে এক্সপোর্ট করতে পারবো, বাইরে পাঠাতে পারবো। আমরা মনে করি আমাদের যে রেমিটেন্স আয়, এই মুহূর্তে যে আয়টা আছে 26 থেকে 27 বিলিয়ন ডলারের মধ্যে, আগামী 3 বছরের মধ্যে যদি আমরা সঠিকভাবে কাজ করার সুযোগ পাই, আগামী 3 বছরের মধ্যে এটাকে আমরা 100 বিলিয়ন ডলারে নিতে পারবো। এটা কঠিন কোনো বা এটা কোনো অ্যাম্বিশাস লক্ষ্য না, এটা অত্যন্ত ডুয়েবল। আমরা অনেক স্টাডি করেছি, আমরা বিভিন্ন রকম ম্যাথ করে দেখেছি, এটা করা খুবই সম্ভব। আমাদের যে বাইরে যে বিভিন্ন এমবেসিগুলো আছে তাদেরকে আরও আমাদেরকে প্রোঅ্যাক্টিভ করতে হবে, ওই বিভিন্ন দেশের শ্রমবাজারকে আরও এক্সপ্লোর করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের দক্ষ জনশক্তি, আমাদের যুবকদের দক্ষতাকে বৃদ্ধি করতে হবে। আমরা মনে করি আগামীতে বাংলাদেশ শুধুমাত্র রেডিমেড গার্মেন্টস বা আপনার জুতাই রপ্তানি করবে না, শুধু ওষুধই রপ্তানি করবে না, আমাদের প্রধান রপ্তানি সামগ্রী হবে আমাদের দক্ষতা। দক্ষতা দিয়ে আমরা পৃথিবী জয় করবো ইনশাআল্লাহ। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।